দরজায় হেলান দিয়ে দুই হাত বুকের উপর ভাঁজ করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে শুভ্র। তার তীক্ষ্ণ দৃষ্টি তখন সামনে দাঁড়িয়ে থাকা অপ্সরার দিকে। রিধি শুভ্রকে দেখা মাত্রই তড়িৎ বেগে নিজের মাথা নিচু করে ফেলল। শুভ্রের সে গম্ভীর চাহনি হৃদির সারা বুকে যেন প্রলয়ঙ্কারী সমুদ্রের ঢেউ উথাল পাথাল করে দিল। হৃদি নিজের অস্তিত্বকে ছোট করে নিতে চাইল। সে অনেক কষ্টে নিজের ভেতরে জমে থাকা সবটুকু সাহস জড়ো করে শুভ্রের রুমের মাঝখানে এসে দাঁড়ালো। তারপর ভাঙা আর কাঁপা গলায় কোনো মতে বলল, ও ওই আসলে ভাইয়া, মামি আপনাকে ডাকছে, নিচে আসেন রেডি হয়ে, না হলে মামা রেগে যাবেন। কিন্তু শুভ্রের মুখে কোনো কথা নেই, তার ঠোঁট দুটো শক্ত করে বন্ধ। সে এক অদ্ভুত সম্মোহনী চোখের হৃদির দিকে এক পলকে তাকিয়ে আছে। শুভ্রের এই অবিচল আর নিঃশব্দ দৃষ্টির তীব্রতায় হৃদি ভেতর থেকে থরথর করে কাঁপতে শুরু করলো। তার মনে হচ্ছে ঘরের বাতাসটুকুও বুঝি কেউ শুষে নিয়েছে। হৃদি প্রবল অস্বস্তিতে নিজের হাতের আঙুলগুলো কসলাতে কসলাতে খুব মিনমিন করে বলে উঠল, ভাইয়া, এভাবে তাকিয়ে আছেন কেন? শুভ্র এবার নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না। সে সেই স্থির দাঁড়িয়ে থাকা অবস্থাতেই রিজির অশ্রুসিক্ত অথচ মায়াবী চোখের দিকে সরাসরি তাকালো। তারপর এক অদ্ভুত ভারী আর গহীন গলায় বলল, তোকে? রিদি ঠিক যেন হাই ভোল্টেজ বিদ্যুৎ শর্টের মতো চমকে উঠল। সে নিজের কানকে বিশ্বাস করতে না পেরে তোতলাতে তোতলাতে বলল, আমাকে? মানে কি দেখছেন? শুভ্র এবার নিজের সেই ঘোর লাগা ভাবটা ঝেড়ে ফেলে বেশ গম্ভীর হয়ে সোজা হয়ে দাঁড়ালো। তারপর দুই হাত পকেটে ঢুকিয়ে দিয়ে হৃদির আপাদমস্তক একবার অবজ্ঞার দৃষ্টিতে দেখে নিয়ে সরাসরি বলল, দেখছি তোকে শাড়িতে ঠিক কার মতো লাগছে, কাওয়া নাকি জেব্রার মতন? হৃদির চোখ যেন কপালে উঠে গেল। অপমানে আর বিস্ময়ে সে চিৎকার করে বলতে চাইলো, কিন্তু গলা দিয়ে শুধু বের হলো, কি আমাকে কাওয়া আর জেব্রার মতো লাগছে? শুভ্র মুখ আর নাক কুচকে একরাশ বিরক্তি নিয়ে বলল, তার থেকেও খারাপ। যা আমার মুখে বললে আমার মুখও খারাপ হয়ে যাবে। এই, তোকে শাড়ি পরতে কে বলেছে রে? ইটস টোটালি ডিসকাস্টিং। রীতি মাথাটা একদম নিচু করে ফেললো। অভিমানে আর অপমানে তার ঠোঁট দুটো আপনা আপনি ফুলে উঠল। সে ধরা গলায় কোনো মতে বলল, কেউ বলেনি, আমি আমি নিজে থেকেই পড়েছি। শুভ্র এবার নিজের কণ্ঠস্বর আরো এক ধাপ চড়িয়ে অত্যন্ত কড়া গলায় বলল, আদারওয়াইজ তোকে যেন আমি আর কখনো শাড়ি পরতে না দেখি। বিশেষ করে শাড়ি পরে কখনো আমার সামনে আসবি না তুই। লেট দ্যাট বি রিমেম্বার্ড। শেষের কথাগুলো একদম কড়া ধমকের সুরে বলে শুভ্র আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে গটগট করে হেঁটে ওয়াশরুমের দিকে চলে গেল। শুভ্রের এই ধমকে দিদি থরথর করে কেঁপে উঠল। সে ভাবতেও পারেনি শুভ্র তাকে এভাবে এতটা অপমান করবে। তার মানে সে শুভ্রের চোখে একটুও সুন্দর না। নিচে শুভ্রা আর বাকি সবাই যখন তাকে ঘিরে ধরে বলেছিল সুন্দর লাগছে, সে নিজেও আয়নায় দেখে অবাক হয়েছিল। কিন্তু সেই সৌন্দর্যটা শুভ্রের চোখে ধরা পড়ল না। সে শুধু শুভ্রের কাছে একটা বিরক্তিকর বস্তু ছাড়া আর কিছুই নয়। হৃদয়ের বুকটা হাহাকার করে দুমড়ে মুচড়ে উঠল। অপমানে আর তীব্র যন্ত্রণায় সে সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও পেল না। চোখে নোনা জল গাল বেয়ে নামার আগেই সে ঝড়ের বেগে শুভ্রের রুম থেকে বেরিয়ে গেল। মনে মনে চিৎকার করে বলতে লাগলো, কোনোদিন শাড়ি কেন, চাইবো এই চেহারা নিয়ে আপনার সামনে যেন না পড়ি। এদিকে শুভ্র ওয়াশরুমে ঢুকেই রাগে গজগজ করতে নিজের টি শার্ট খুলে এক কোণে ছুঁড়ে মারল। সজোরে শাওয়ারটা ছেড়ে দিয়ে সে পানির নিচে দাঁড়িয়ে পড়ল। শুভ্রের শরীরটা যেন কোনো দক্ষ ভাস্করের নিখুঁত হাতে গড়া এক জীবন্ত ভাস্কর্য। শাওয়ারের ধারালো পানির ঝাপটায় তার চওড়া কাঁধ আর সুঠাম পিঠের ওপর আছড়ে পড়ছে। দীর্ঘদিনে জিম করা সেই কঠিন শরীরে পানির বিন্দুগুলো মুক্তের মতো চিকচিক করছে। তার বুকের সুগঠিত পেশি আর সিক্স প্যাক অ্যাবসগুলো ভিজে গিয়ে এক অদ্ভুত পৌরষদীপ্ত আকর্ষণ তৈরি করেছে। হাতের পেশিবহুল বাইসেপগুলো রাগে আর উত্তেজনায় ফুলে আছে, যেখানে স্পষ্ট হয়ে উঠেছে গায়ের নীলাভ শিরা। যে কোনো মেয়ের হৃদস্পন্দন থামিয়ে দেওয়ার জন্য শুভ্রের এই বিধ্বংস লোকটাই যথেষ্ট। শুভ্র দুই হাতে নিজের ভেজা চোখ পেছনে ঠেলে দিয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করলো। কিন্তু মুহূর্তেই সে ঘুটঘুটে অন্ধকারে ভেসে উঠল হলুদ শাড়িতে মোড়ানো এক মায়াবী প্রতিমা। শুভ্র ফট করে চোখ খুলে বলল, বুকটা কামারশালের মতো ওঠানামা করছে।
শাওয়ারের পানি তার ধারালো থুতনি বেয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে। সে কোমরে হাত দিয়ে ফোঁস করে তপ্ত শ্বাস ছাড়তে লাগলো। হঠাৎ আবার আয়নার দিকে তাকিয়ে মাথার চুলগুলো অবাধ্যভাবে মুঠো করে ধরলো। নিজের অজান্তে তার ঠোঁট কামড়ে বিড়বিড় করে বলে উঠল, অপ্সরা। শি লুকস এক্স্যাক্টলি লাইক অ্যান অপ্সরা। গায়ে হলুদের সেই রমরমা উৎসবের মাঝেও রীতিকে কোথাও দেখা গেল না। সবাই নিজের নিজের মতো আনন্দ আর ব্যস্ততায় এতই মগ্ন যে রীতির অনুপস্থিতিটা কারো চোখে ওভাবে ধরা পড়ল না। সবাই হয়তো ভাবছে রীতি আশেপাশে কোথাও আছে, কিন্তু সব থেকে অবাক করা বিষয় হলো খোদা শুভ্রের কোনো খবর নেই। সে বাড়ি থেকে কারোর সাথে কথা না বলে বেরিয়ে গেছে। অনেকক্ষণ পার হওয়ার পর নিহাদের বাড়ি থেকে জানানো হলো শুভ্র নাকি নিহার সাথে দেখা করতে গেছে। নিহাও নাকি বাড়ি থেকে একই কথা বলে বের হয়েছে। বিয়ের আগের মুহূর্তের এই লুকোচুরি দেখা করা নিয়ে দুই বাড়ির বড়রা খুব একটা উচ্চবাক্য করলেন না। তারা বেশ প্রশ্রয় হাসি হাসলেন। শহরের এক আভিজাত রেস্টুরেন্টে নিরিবিলি কাপল সিটে বসে আছে শুভ্র আর নেহা। শুভ্রের ঠিক পাশেই ছায়ার মতো গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে তার ব্যক্তিগত দেহরক্ষী ঈশান। শুভ্র একদম নিশ্চল পাথরের মতো বসে আছে। তার চোখের সেই শীতল চাহনি রেস্টুরেন্টের এসির বাতাসকেও যেন আরো হিমশীতল করে দিচ্ছে। নেহার মুখে এক চিলতে বাঁকা হাসি। সে কফিতে আইসি চুমুক দিয়ে কিছুটা স্টাইল করে শুভ্রের চোখের দিকে তাকালো। তারপর ন্যাকামি মেশানো কণ্ঠে বলল, ও শুভ্র, এমন চুপ করে আছো কেন? হঠাৎ তুমি আমাকে এখানে ডাকলে কেন? আমি তো ভেবেছিলাম বিয়ের আগে তুমি আমাকে কোনো স্পেশাল সারপ্রাইজ দেবে, কিন্তু এখানে এনে এভাবে মূর্তির মতো বসিয়ে রেখেছো কেন? এর মানে কি? শুভ্র এবার খুব শান্তভাবে নিহার দিকে তাকালো। তার চোখের মনে দুটো স্থির আর শীতল। সে অত্যন্ত নিচু কিন্তু স্পষ্ট স্বরে বলল, আমি তোমাকে বিয়ে করবো না নেহা। শুভ্রের এমন বিস্ফোরক মন্তব্যে নেহা একটুও বিচলিত হলো না, বরং সে কোনো এক অশুভ তৃপ্তিতে নিজের চুলগুলো স্টাইল করে গুছিয়ে নিল। বেশ একটা অহংকারী আর বড়লোকি ভাব নিয়ে সোফায় পিঠ ঠেকিয়ে বসে শুভ্রের দিকে তাকিয়ে বলল, এই কথা এখন বলে আর কোনো লাভ নেই শুভ্র। কাল আমাদের বিয়ে, হাতে আর মাত্র কয়েক ঘন্টা সময়। শুভ্রের চোখে মুখে কোনো ভাবান্তর হলো না। সে আগের মতোই গম্ভীর গলায় বলল, তা কাল বিয়ে, কিন্তু বিয়ে তো এখনো হয়নি। নেহা কফির কাপটা টেবিলে রেখে বাঁকা হেসে বলল, হয়ে যাবে, সব ঠিকঠাক মতোই হয়ে যাবে। শুভ্র এবার একদম শান্ত চোখে নেহার দিকে তাকিয়ে বলল, কিন্তু নেহা, আমি যদি বলি বিয়েটা হবে না, এনি চান্স? নেহা একটু ঘাবড়ালো না। সে কফির কাপটা সরিয়ে রেখে বেশ ধারালো গলায় বলল, তো তুমি আর তোমার পুরো পরিবার রাস্তায় নেমে পড়ার জন্য তৈরি হও। গেট রেডি ফর দ্যাট। শুভ্র এবার কিছুটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, নেহা, তোমার মনে হচ্ছে না তুমি আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করছো? ইজ দিস রিয়েলি কল্ড লাভ? নেহা স্টটান হয়ে বসে নির্লজ্জের মতো বলল, হ্যাঁ তো, শুধু ব্ল্যাকমেল কেন, তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারবো মিস্টার সাইফান শুভ্র চৌধুরী। শুভ্র এবার সরাসরি নেহার চোখের দিকে তাকিয়ে অন্তত ঘৃণার সাথে বলল, যদি গু খেতে বলা হয় তাহলে কি তুমি গুই খাবে? উইল ইউ ডু দ্যাট? শুভ্রের সেই কুরুচিপূর্ণ কথা শেষ হতে না হতেই পাশে দাঁড়িয়ে থাকা ঈশান আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে ফিক করে হেসে দিল। নেহা এবার অপমানে আর রাগে দেরি করে উঠল। সে অগ্নি দৃষ্টিতে শুভ্রের দিকে তাকিয়ে গর্জে উঠে বলল, হোয়াট দ্য হেল শুভ্র, তুমি কি আমার সাথে যোগ করছো? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? শুভ্র এবার নিজের সোফায় একদম আয়েশ করে হেলান দিয়ে বসলো। তার চোখে মুখে কোনো বিকার নেই, বরং এক অদ্ভুত নির্লিপ্ততা। সে বরফ শীতল গলায় বলল, নেহা, আমার বেশি কথা বলা একদম পছন্দ না। আই জাস্ট ডোন্ট লাইক ইট। তুমি কি সোজা আঙুলে বিয়েটা ক্যান্সেল করবে নাকি আমাকে আঙুলটা বাঁকাতে হবে? ডোন্ট পুশ মাই লিমিটস। নেহা এবার তাচ্ছিলের হাসি দিয়ে বলল, শুভ্র, তুমি কিন্তু বড্ড জেদ দেখিয়ে কথা বলছো আমার সাথে। তুমি হয়তো ভুলে গেছো তোমাদের কোম্পানি এখন আমাদের ডিলের ওপর টিকে আছে। আমরা যদি জাস্ট একটা সাইন দিয়ে ডিল ক্যান্সেল করে দিই, তবে তোমার পুরো পরিবারকে কাল রাস্তায় বসতে হবে। শুভ্র নিজের জায়গায় অটল থেকে শান্ত গলায় বলল, সেটা নিয়ে তোমার এক ফোঁটাও ভাবতে হবে না। আই ক্যান হ্যান্ডেল মাই ফ্যামিলি। এখন জাস্ট বলো, বিয়েটা ক্যান্সেল করবে কিনা? নেহা জেদি গলায় শটাং হয়ে বসে বলল, একদম না। আমি চৌধুরী বাড়ি আর সাইফান শুভ্র চৌধুরীর ওয়াইফ হয়েই ছাড়বো, অ্যান্ড দ্যাটস মাই ফাইনাল ডিসিশন।
শুভ্র এবার আর কোনো তর্কে গেল না। তার ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেছে। সে কেবল এক পলক ঈশানের দিকে তাকালো। সেই তীক্ষ্ণ আর সংকেতময় চাহনি দেখে ঈশান বুঝে নিল বস এখন কি চাইছে। ঈশান এবার নিজের পকেট থেকে ফোন বের করে নেহার দিকে তাকিয়ে শান্ত অথচ গম্ভীর গলায় বলল, এক্সকিউজ মি ম্যাম, আপনার জন্য বস একটা স্পেশাল সারপ্রাইজ রেখেছে। যদি পারমিশন দেন তবে সারপ্রাইজটা আমি এখনই দেখাতে পারি। নেহা ভ্রকুচকে অবাক হয়ে ঈশানের দিকে তাকিয়ে রইল। তাকিয়ে বলল, কিসের সারপ্রাইজ? ঈশান এবার তার ফোনটা দ্রুত হাতে ঘেঁটে একটা ভিডিও প্লে করে সরাসরি নেহার চোখের সামনে ধরল। ফোনের স্ক্রিনে ভেসে ওঠা দৃশ্যগুলো দেখে দেখা মাত্রই নেহার সারা শরীর এক নিমিষে বরফের মতো শীতল হয়ে গেল। তার বড় বড় চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। মুহূর্তের মধ্যে তার সাজানো মুখের রং ফ্যাকাশে হয়ে গেল আর কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরতে লাগলো। তার ঠোঁট দুটো ভয়ে কাঁপতে শুরু করেছে।